বাংলাদেশের 85% ফরেন রেভিনিউ আসে টেক্সটাইল অ্যান্ড আরএমজি। তো এটাকে ধ্বংস করে দিলেই হলো তো। আপনার তারিক সিদ্দিকী, হি ওয়াজ দি মাস্টার মাইন্ড এইসব লুটপাটের। এখন সে কোথায়? সবাই তো ভালোই আছে, এক একজনের নাকি 200, 300, 500, 600 গাড়ি। আমাদের দেশের ট্রেনটা কি? একটা কমিটি করে দিলাম, একটা এই করে দিলাম, মানে দায়িত্বটা এড়ানো। আমি মনে করি কোনোখানে যদি ইনসেন্টিভ দিতে হয় পাট দিয়ে শুরু করা উচিত। স্বাগত ইন্ডিপেন্ডেন্টের বিশেষ আয়োজনে। আজ আমরা কথা বলবো অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সহ নানা বিষয় নিয়ে। এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে যিনি আছেন তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেল। জনাব শওকত আজিজ, কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য এবং যে বিনিয়োগ পরিস্থিতি, কি মনে হচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে? এখন সাম্প্রতিককালে দেখছি বেশ উন্নত অবস্থা। এখন আমাদের যে সংকটগুলো আছে আশা করি আমরা কাটাতে পারবো। আমাদের বেসিক্যালি এখন 3টা জিনিসের প্রতিশ্রুতি দরকার। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমাদের দরকার, নিরবিচ্ছিন্ন আমাদের এই যে পলিটিক্যাল যে আনরেস্ট, এটা আমি মনে করি কন্ট্রোলে আনা দরকার। আর আমাদের যে ব্যবসা করি আমরা, ব্যবসাটা করতে গেলে কোনো একটা মাধ্যম লাগে, একটা চ্যানেল লাগে। আমরা তো বিকাশ দিয়ে ব্যবসা করতে পারবো না বা নগদ দিয়ে পারবো না। আমাদের ব্যবসাটা চ্যানেলাইজ করতে গেলে আমাদের ব্যাংক লাগে। এখন ব্যাংকে যে ডলারের সংকট, এটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, আমি জানি না কেমনে। আর আমাদের যে এলসি করা বা রিশিডিউল করা, নতুন করে ফাইন্যান্স করা, এইসব যদি বাংলাদেশ ব্যাংক যদি কোনো মডেল নিয়ে না আসতে পারে, তাহলে কিন্তু আমি মনে করি কিছুটা এখানে ঘাটতির ব্যাপার আছে। এলসি বিষয় যেটি বলছিলেন, আসলে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের একটি বড় মাথা ব্যথার কারণ ছিল, ডলার সংকটের কারণে এলসি করতে পারছেন না। এখন যেটা বলা হচ্ছে বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কারণ রেমিটেন্স প্রবাহ আমরা দেখছি বেশ ইতিবাচক প্রবৃদ্ধির দিকে আছে। আপনার কি মনে হয় আসলে আগামী যে দিনগুলো আসছে সেক্ষেত্রে আসলে বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্বাভাবিক হবে কিনা? হওয়া উচিত। আপনার যদি ইন্ডাস্ট্রি চলে তাহলে এটা আমি মনে করি ঠিক হয়ে যাবে। আর যদি আপনার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনার কাছে উদ্বিগ্ন পাওয়ার আছে, এনার্জি আছে, ডলারও আছে, কিন্তু তখন ইট উইল বি টু লেট। আমাদের এখনই অ্যাড্রেস করা উচিত, এখনই এগুলোকে ঠিকঠাক করা উচিত। যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে দেশের থেকে, ব্যাংক থেকে, বিমা থেকে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, তার 10%ও যদি আপনি ইন্ডাস্ট্রিকে অ্যালোকেট করেন টু পেট্রোনাইজ দ্যাম, আপনি তাদেরকে যদি আপনি প্রণোদনা দিতে চান, তাহলে আমরা অনেক অন্য লেভেলে চলে যাব। তো আমরা তো সেরকম আমাদের ব্যবসায়ীদের কোনো অভিভাবক ছিল না। ব্যবসায়ীদেরকে যেভাবে তাচ্ছল্য করে দেখা হতো, পলিসি এসে যাচ্ছে উইদাউট ডায়ালগ, পরের দিন ঘুম থেকে উঠে দেখছি একটা এসআরও হয়ে যাচ্ছে। তো এইগুলা কিন্তু আমরা আশা করি যে এটা না হওয়াই উচিত আগামী দিনে। আপনি তো একটি শিল্প গ্রুপের প্রতিনিধিত্ব করছেন, আম্বার গ্রুপের। এর অধীনে অনেক প্রতিষ্ঠান আছে, কটন আছে, ডেনিম আছে, অনেক কিছু। আগামীতে কি এক্ষেত্রে আর কোনো ডাইভার্সিফাইড কোনো প্রোডাক্ট আসছে কিনা? হ্যাঁ, ডাইভার্সিফিকেশনের যথেষ্ট সুযোগ আছে, শুধু আমার কোম্পানিতে না, সবখানেই। কিন্তু বর্তমান সিচুয়েশনে ডাইভার্সিফিকেশন চিন্তা করাটাও একটা মানে দুরূহ ব্যাপার, কারণ আমাদের যেটা বাস্কেটে আছে সেটাকেই আপনাকে আগে ঠিক করে আনার বিষয়টা। আমরা যদি এখন যেটা বাস্কেটে আছে সেটাই যদি তলিয়ে যায়, তাহলে আমি নতুন ডাইভার্সিফিকেশনে যাব কি করে? তো ডাইভার্সিফিকেশনের জন্য আমি মনে করি পলিসি রিফর্মের দরকার আছে। নতুন একটা ইন্ডাস্ট্রি দেওয়ার আগে সরকারকেও চিন্তা করতে হবে। ব্যাংক যেরকম এলোপাথারি যে আসছে তাকে টাকা দিয়েছে, কেন দিয়েছে আমি জানি না, হয়তো সেখানে কোনো তারও স্বার্থ থাকতে পারে। তো ইমব্যালেন্স হয়ে গেছে, যেখানে যে ইনভেস্টমেন্টটা দরকার নাই সেটা সেখানে হয়েছে। আর এগুলো সব কিছুর মাসুল দিতে হচ্ছে কিন্তু প্রকৃত ব্যবসায়ী। এই যে এখন হাই ইনফ্লেশন, কারণ আপনি টাকা চুরি করেছেন, আপনার টাকার ভর্তুকি কিন্তু আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমরা দিচ্ছি। এটা তো এরকম হওয়া উচিত না। আমি মনে করি যে টাকাগুলো চুরি হয়েছে, যে টাকার কস্ট অফ ফান্ড, এটা সরকারকে আলাদা করে আমরা যারা নিষ্ঠার সাথে ব্যবসা করি আমাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া উচিত। আমি কেন, ওয়াই শুড আই কম্পেনসেট ফর হিজ স্টিলিং মানি? ব্যবসায়ী হিসেবে যেই পরামর্শগুলো আপনি দিচ্ছেন, আপনাদের তো একটি সংগঠন আছে প্রতিনিধিত্বকারী, অর্থাৎ এফবিসিসিআই এর কথা আমি বলছিলাম। আমরা দীর্ঘদিন আসলে দেখে এসেছি এফবিসিসিআই যেভাবে আসলে চলে আসছিল, নির্বাচনের আসলে তেমন কোনো তোয়াক্কা করা হচ্ছিল না, অর্থাৎ সিলেকশন হয়ে যাচ্ছিল ইলেকশন বাদ দিয়ে আর কি। তো আমরা জানি আগামীতে যেই নির্বাচনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি কোনো অগ্রগতি দেখছেন কিনা? দেখেন, এফবিসিসিআই এবং আরও অনেকগুলো চেম্বার আছে, বিগত দিনে এগুলো ছিল সরকারের মনোনীত ক্যান্ডিডেট এবং সরকারের একটা প্রভাব ছিল এটার উপরে। যতদিন পর্যন্ত এই প্রভাবটা থাকবে
তারা কিন্তু অগ্রসর হবে না, তারা পার্সোনাল এজেন্ডা অথবা সরকারের এজেন্ডা পালন করার জন্যই আসবে। আমি মনে করি এবার যেভাবে আমি তফসিল ঘোষণা হবে শুনেছি, যেভাবে ভোট হবে শুনেছি, এবার একটা সুযোগ আছে নিরপেক্ষ ক্যান্ডিডেট দাঁড়ানোর এবং জিতে আসার একটা সুযোগও আছে। নিরপেক্ষ ক্যান্ডিডেটের কথা বলছিলেন, আমরা যতটুকু শুনতে পাচ্ছি আসলে বিভিন্ন জায়গা থেকে আপনিও এফবিসিসিআই এর নেতৃত্বে আসতে চাচ্ছেন। কি এমন পরিবর্তন আসলে আপনি আনবেন যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি আসলে যে সংকটময় একটা পরিস্থিতির মধ্যে ব্যবসায়ী সংগঠনগুলো যাচ্ছিল, শুধুমাত্র এফবিসিসিআই না, আমরা প্রত্যেকটা সংগঠনে আসলে এই ধরনের বিষয়গুলো দেখেছি। আপনি আসলে ব্যবসায়ীদেরকে আমরা কি আশার বাণী শোনাতে পারবো? দেখেন, আমাদের যে বাস্কেট, আমাদের প্যারেন্ট কোম্পানি কিন্তু পার্টিক্স গ্রুপ, ওটারই অফশুট হচ্ছে আম্বার গ্রুপ। আমাদের যে বাস্কেটের যে ইন্ডাস্ট্রিগুলো আছে বা অভিজ্ঞতা আছে, আমাদের ট্রেডিংয়ের অভিজ্ঞতা আছে, আমাদের চাল, ডাল, পেঁয়াজ, লবণ এগুলো ইম্পোর্টের অভিজ্ঞতা আছে, কটন, তারপরে ইয়ার্ন, টেক্সটাইল, তারপরে এক্সপোর্ট, ইম্পোর্ট, ওভারঅল যদি বলতে চান আমাদের একটা ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স আছে। আমি মনে করি এফবিসিতে আমি যেতে পারলে আমি কন্ট্রিবিউট করতে পারবো আমার অভিজ্ঞতা দিয়ে। যেমন মনে করেন, আমরা সেদিন সাম্প্রতিককালে দেখলাম এক ম্যাজিস্ট্রেট গিয়ে পেঁয়াজওয়ালাকে ধরলো, আপনি এত টাকা দিয়ে কিনছেন, এত টাকা দিয়ে বিক্রি করছেন, এত তারতম্য কেন? আরে আপনি ওর দুঃখ তো বুঝতে হবে, ওই ট্রেড আপনাকে আগে বুঝতে হবে। সে কত 1 টন পেঁয়াজ যদি ইম্পোর্ট করে, তার বিক্রি করতে করতে এটা কিন্তু 900 কেজি হয়ে যাচ্ছে। কারণ কি, এটা তো ডিহাইড্রেট করে, আলুও তাই, পেঁয়াজও তাই, রসুনও তাই। তো আবার একটা সময় আসে ওদের একটা ব্যাচই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সব কিছু সমন্বয়ে আপনাকে বিচার করতে হবে। আপনি যদি বুলডোজার চালিয়ে দেন সেটা তো হবে না। তো ওদেরটাও বুঝতে হবে। আবার এখানে আবার কিছু কিছু আছে সিন্ডিকেটও কাজ করে। যেমন আপনি কাঁচা বাজারে গেলেন, আপনি দেখবেন ঠিকই নির্দিষ্ট 2টা টেবিল থেকেই আপনার লবস্টার, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। কেন? অন্য কারো কি চিংড়ি মাছ বিক্রি করার অধিকার নেই? এখানে সিন্ডিকেট কাজ করে। আমরা বিদেশে যে মডেলটা দেখেছি, আপনার ফার্ম থেকে আপনি নিয়ে আসবেন, ইউ উইল হায়ার এ স্পেস টোকেন নিয়ে, এটা আপনার কিন্তু পার্মানেন্ট না। আপনি একটা ঘন্টার জন্য আসছেন এবং আপনি ন্যায্য মূল্যে বিক্রি করে দিয়ে চলে যাবেন আপনার দেশে। এখন কোনো দিন সে ভালো রেট পাবে, কোনো দিন খারাপ পাবে, সেটাই হচ্ছে ফেয়ার। আর আপনি যদি ওখানে পার্মানেন্টলি দোকান নিয়ে বসেন, তাহলে কোনোখান থেকে আপনার প্রাইস ডিকটেট হচ্ছে। আপনিও জানেন বা আমরা সবাই জানি আসলে সিন্ডিকেট কাজ করছে, যার কারণে আসলে বাজার নিয়ন্ত্রণে নেই। এই সিন্ডিকেট ভাঙতে আসলে আপনি কি করবেন যদি আপনি নেতৃত্ব? এই যে আমি যে বললাম মধ্যসূত্র ভেঙে দিতে হবে। ফার্মার যদি ডিরেক্টলি এসে আপনার বিক্রি করতে পারে পাইকারি বাজারে, তখনই এটা ঠিক হবে। আর ফার্মারকে আপনি পার্মানেন্ট জায়গা দেবেন না, সে বাই রোটেশন আসবে। আজকে ওখানে বসলো, কালকে ওখানে বসবে, পরশুদিন আরেকদিন বসবে, আপনার জায়গায় আরেকজন আসবে। বিক্রি বেশি, সাপ্লাই বেশি হলে ওরা কম আসবে, ডিমান্ড বেশি হলে ওরা বেশি আসবে। এটা মার্কেটের উপর ছেড়ে দিতে হবে। কিন্তু যেটা বলা হয় আমাদের দেশের বাস্তবতায় আসলে ফার্মারদেরকে এইভাবে মধ্যস্বত্বভোগীকে আমি জায়গা দিব না, এটা করাটা খুব দুরূহ বলে সবাই। এটা কি আসলে আপনার জন্য সহজ হবে? দেখেন, কেউ না কেউ দাঁড়িয়ে যায়, কেউ না কেউ দাঁড়িয়ে যায়। হয়তো ওই অমুকের অল্প কোয়ান্টিটি, সে আবার রেশনিং করে একজনের সাথে ওটাকে ঠিক করে নিতে পারে। আপনি যদি প্রসেসটা ঠিক রাখেন, আপনি যদি ওই সিন্ডিকেটকে একটা জায়গা থেকে আটকায় রাখ, যেখানে আপনি তাকে পার্মানেন্টলি আপনি টোকেন দিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু এটা কাজ করবে না, এই মডেলটা কাজ করবে না। অর্থাৎ এটি আপনি বলছেন ব্যবসায়ীদেরকে যেমন লাভবান করবে, ভোক্তা অর্থাৎ আমাদের মতো সাধারণ ভোক্তা যারা আছে তাদের দোরগোড়ায় আসলে ন্যায্য মূল্যে পণ্য যাবে, আপনি আশা করেন? আমি আশা করি এরকমটাই। এরকম মডেল আছে, সৌদি আরবেও আছে, বিভিন্ন দেশে আছে, মিডল ইস্টে আছে, থাইল্যান্ডেও আছে। একটা বিষয় যেটি বলছিলেন, জ্বালানি সংকট, অর্থায়ন সংকট, সবকিছু মিলিয়ে ব্যবসায়ীরা আসলে অনেক দিন ধরেই সংকটে আছেন এবং এখন তো আসলে আরও বেশি বিনিয়োগ নিয়ে একটি অনিশ্চয়তা আছে। আসলে এফবিসিসিআই যদি আমি বলি একটি সংগঠন হিসেবে ব্যবসায়ীদের এই সমস্যাগুলোকে নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে কি কাজ করতে পারে যেটা এতদিন আসলে হয়নি? এফবিসিসিআই আপনাকে অ্যাটলিস্ট আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে যে তুমি কোথায় ভুল করছো। সেটা কিন্তু আমরা করিনি। আমরা সরকারের পেছনে পেছনে হেঁটেছি। আপনার শার্টটা দেখতে খুব ভালো লাগে, আপনার একটা গল্প শুনে তালি মারা শুরু করে দিলাম, এইটাই আমাদের কাজ ছিল। আমি এটাতে বিশ্বাস করি না। আমি পার্সোনালি মনে করি যে আই শুড ইয়ারমার্ক দি প্রবলেম অ্যান্ড আই শুড অলসো সাজেস্ট সলিউশন। যেমন আমাদের দেশে প্রতি 3টা কূপের মধ্যে একটা কূপে গ্যাস পাওয়া যাচ্ছে। পৃথিবীতে এই সাকসেস রেট আর কোনোখানে আছে বলে আমি জানি না। তাহলে আপনি কূপ খনন করলেন না কেন? আপনি বেশি দামের এলএনজি কিনতে কেন ব্যস্ত হয়ে গেলেন? ওটা তো আমার ইন্ডাস্ট্রি সহায়ক হচ্ছে না, আমার একটা দাম বাড়িয়ে দিচ্ছে। উচ্চ মূল্যে আপনার এখনো যদি আপনি ব্লেন্ডেড প্রাইস হিসাব করেন 18 টাকা হবে আপনার পার কিউবিক মিটার, কিন্তু আমরা 30 টাকা পে করছি। আমাদেরকে বলা হলো এলএনজি ইম্পোর্ট করা হবে, ভালো কথা, আমাদের থেকে বাড়তি রেট নেওয়া শুরু করে দিল। কিন্তু এলএনজি আনলো আরও 18 মাস পরে। 18 মাস
তাহলে সে আমার থেকে বাড়তি টাকাটা নিয়ে বাড়তি গেছে। টাকাটা নিল। তিতাসের কাছে ফিক্সড ডিপোজিট হাজার হাজার কোটি টাকার, তারা ওগুলা ফেলে রাখছে। তারপর তারা আবার প্রফিট ইন্ডাস্ট্রি, তারা তো প্রফিট ইন্ডাস্ট্রি হতে পারে না, তারা আমাদের সহায়ক, তাদের নন প্রফিট হতে হবে। এগুলো সব কিছু আপনাকে অ্যাড্রেস করতে হবে। আর যেটা আমি মনে করি এফবিসিসির প্ল্যাটফর্ম থেকে এগুলো এয়ারমার্ক করা উচিত ছিল, সরকারকে বলা উচিত ছিল আপনার সরকার সময় উপযোগী কাজ করছে না, এগুলা তখন তারা বলেনি বলেই তো আজকে এত দূর অবস্থা আমাদের। ব্যাংকগুলোতেও কিন্তু একটা সংস্কার আসছে, আপনি জানেন যে অনেক ধরনের সংস্কার করেছেন নতুন যে গভর্নর এসছেন। সেক্ষেত্রে ব্যাংকের আমরা জানি যে নতুন উদ্যোক্তা যারা আছেন, আপনি তো ধরেন আমরা এতক্ষণ কথা বলেছি রানিং যারা এন্টারপ্রেনার আছেন, নতুন কোনো এন্টারপ্রেনার যদি ব্যবসা শুরু করতে যান তার জন্য তো আসলে আরও অনেক বড় সংকট দেখা দেয় যখন সে একটা ঋণ পেতে যায়, আসলে মানে তার পক্ষে সম্ভবই হয় না। আপনারা এফবিসিসিআই থেকে নতুন উদ্যোক্তাদের জন্য কোনো প্ল্যান নেবেন কিনা যদি নির্বাচিত হয়? অবশ্যই আমি মনে করি এখন হরাইজন্টাল ইন্টিগ্রেশনটা আমাদের উচিত, নতুন থেকে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিগুলো বেটার হবে। আমরা যারা প্রথম সারিতে ইন্ডাস্ট্রি করেছি আমরা ডলার 65 টাকা দিয়ে কিনেছি, এখন ডলার 120 থেকে 25 টাকা। সো কম্পিটিশনে সে কিন্তু পুরান ব্যবসায়ীর সাথে সহজে পারবে না। আর সেখানে আমাদের কোয়ান্টিফাই করতে হবে যে সে শখ করে একটা ইন্ডাস্ট্রি করতে চলে আসলো, যদিও বলি ওপেন ইকোনমি, সরকারের একটু হলেও হস্তক্ষেপ থাকতে হয়, বা ব্যাংকদেরকেও একটু তাদের মধ্যে ব্যাংকের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা উচিত যে কতগুলো ইন্ডাস্ট্রি হয়ে গেছে এই সেক্টরে, আরও কি দেওয়া উচিত কি উচিত না। এটা ব্যাংক আলাদা করুক, কিন্তু তারা এলো পাথারি ফাইন্যান্স করে গেছে। এই যে বিভিন্ন ব্যাংক, আমি নাম ধরতে চাচ্ছি না কারণ তাদের হয়তো ক্ষতি হয়ে যাবে। আপনার দেখা গেছে একটা দেশে নবপুরে যদি যান, দোকানের চেয়ে ব্যাংকের ব্রাঞ্চ বেশি। একটা কথার কথা বললাম আর কি, এতগুলো ব্যাংক দিয়ে দিয়েছেন। আমি আজ থেকে 20 বছর আগে যখন ইউসিবিতে দায়িত্ব ছিলাম তখন আমি বলছিলাম মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ইজ দি ওয়ে ফরওয়ার্ড, এটা আপনাকে বাঁচতে হলে করতে হবে। আমরা মালয়েশিয়াতে মডেলগুলো দেখে আসছি, ব্যাংককে থাইল্যান্ডে মডেলগুলো দেখে আসছি, বা 50-60টাকে 5টাতে আনা হয়েছে, আর আমরা 30টাকে নিয়ে গেছি 60টাতে। তো এটা কি একটা গিফটেবল আইটেম ছিল যে আমি অমুকের একটা দিলাম অমুকের একটা দিলাম? না, আসলেই তো এগুলো পলিটিক্যালি ছিল, মোটিভেটেড ছিল। হ্যাঁ, বাট এটার মধ্যে যথেষ্ট রেশনালিটি এবং জবাবদিহিতা থাকতে হবে। আর যারা করেছে দে শুড বি টেকেন ইনটু টাস্ক। আর এই যে চুরিগুলো হলো, বাংলাদেশ ব্যাংক কি অন্ধ ছিল? ওদের কি চোখ নাক ছিল না খোলা? তাই তো বলা হচ্ছে। তাহলে তাদেরকে কেন আপনি অ্যাকাউন্টেবল করবেন না? ওই একই লোকই তো একই জায়গায় আছে। তো আপনি বাংলাদেশ ব্যাংকের কাজটা কি? আমার পেড আপ ক্যাপিটালের 20% তার কাছে সুরক্ষিত থাকবে, আমি বিপদগ্রস্ত হলে সেই আমাকে টেক আপ করবে। কই, আমি তো এখন বিপদগ্রস্ত, টেক আপ করো। যখন চুরি করেছে তুমি তখন কোথায় ছিলে? তোমার তো অনেকগুলো সেল আছে এগুলা কন্ট্রোল করার জন্য। তারপরে এমনকি মিলিটারিও পর্যন্ত হেল্প করছে হস্টাইল টেক ওভার ব্যাংকের। হ্যাঁ, যেটা আমরা দেখেছি 2017 সালে। হ্যাঁ, আপনি তারিক সিদ্দিকী, হি ওয়াজ দি মাস্টার মাইন্ড এইসব লুটপাটের। এখন সে কোথায়? বিদেশে ভ্রমণ করছে, ডলারে পারচেস করছে, আর আমরা এখানে ইন্ডাস্ট্রি নিয়ে হিমশিম খাচ্ছি। আলটিমেটলি আসলে সাধারণ ব্যবসায়ী, সাধারণ জনগণই সাফার করছে। এইদেরকে যদি আইনের কাঠগড়ায় না আনা হয়, এটা একটা বিজনেস মডেল হয়ে দাঁড়াবে আগামী দিনে। এই যে চুরি করা, চাঁদাবাজি করা, ইট উইল বিকাম এ বিজনেস মডেল। পার পেয়ে যাচ্ছে, পার পেয়ে যাচ্ছে, এটা একটা সাকসেস। তো সবাই তো ভালোই আছে, এক একজনের নাকি 200, 300, 500, 600 গাড়ি। কয়টা বাড়ি লাগে বা কয়টা গাড়ি লাগে? যেটা মার্জারের কথা বলছিলেন, আসলে মার্জার কিন্তু আমরা দেখছিলাম একটা প্রসেসে যাচ্ছিল, কিন্তু এই যে রাজনৈতিক একটা পট পরিবর্তন আসলো, মার্জারটি কিন্তু আবার স্টপ হয়ে গেছে এবং এক্সিম ব্যাংক বোধহয় বলছে যে আমরা আবার আপনি সব কিছু শেষ করে দিয়ে তারপরে মার্জারের প্রপোজাল আনবেন, এটা তো হয় না। আপনি তো আগেই এটা মাথায় থাকা উচিত ছিল, এই ছোট ছোট মাশরুম ব্যাংকগুলো দেওয়ার আগে। এখন কস্ট অফ ফান্ড বেশি কেন? আপনার একটা ব্যাংক চালাতে গেলে আপনার কোর ব্যাংকিং সফটওয়্যার লাগবে, আমি একটা ব্যাংক চালাতে গেলে আমারও কোর ব্যাংকিং সফটওয়্যার লাগবে, আপনার একটা এমডি ডিএমডি এবিপি সব লাগবে, আমারও তাই লাগবে। তো আমি তো ওভারহেড বাড়াচ্ছি, আমার কস্ট অফ ফান্ড বেড়ে যাবে। বাই দ্য টাইম ইট রিচেস টু মাই ক্লায়েন্ট 16-17% এখন ইন্টারেস্ট দিতে হচ্ছে। কোন দেশে 16-17% দিয়ে আপনার ব্যবসা চলে? তার মধ্যে আপনার দ্রব্যমূল্যের দাম বেশি, তারপরে মানুষের ডিসপোজেবল ইনকাম নাই, তারপরে আপনার ডলার আমাদের ফেভারে নাই, সব কিছু একটা সংকটময় একটা জায়গাতে আছে। তারপরে আমি হোপফুল যদি আনরেস্টটাকে কন্ট্রোল করা যায়। আমরা তো দেখছি আসলে কন্ট্রোলে কোনোভাবে আনা যাচ্ছে না, এখানে আসলে করণীয়টা কি? আমরা যদি বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এখানে একটা জিনিস আমাদের বোঝার বিষয় আছে। আমাদের 3000 মনে করেন গার্মেন্টস ওই বেল্টে, আপনি কি ধরে নিচ্ছেন 3000-এর মধ্যে 3000ই সাকসেসফুল হবে, সময় মতো বেতন নিয়ে আসতে পারবে? বিজনেসে উইনফল গেম আছে, কেউ টিকে যায়, কেউ বন্ধ হয়ে যায়, ইটস বিজনেস। তো যখন একটা ছোট্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, সেই গিয়ে আবার শুরু করে দেয় মারপিট অন্য জায়গায়। এটা আমাদের কিছুটা ড্রব্যাক আছে, আমাদের পড়াশোনা বা এইসব জিনিস আমাদের বোঝা আর
পিছনে একটা তো শক্তি আছেই, বহিরা শক্তি একটা আছেই যে আমাদের সেক্টর থেকে। আপনি জানেন বাংলাদেশের 85% ফরেন রেভিনিউ আসে টেক্সটাইল অ্যান্ড আরএমজি। তো এটাকে ধ্বংস করে দিলেই হলো তো। তো ওটাই তো চলছে। আপনি যেসব টাকা নাড়াচাড়া করছি আজকে, এই টাকাগুলোর উৎসটাই হচ্ছে টেক্সটাইল আরএমজি এবং ম্যান পাওয়ার। বাকিগুলো হচ্ছে কেউ দালান বানাচ্ছে, কেউ কোটা বানাচ্ছে, কেউ খাট কিনছে, কেউ ফার্নিচার ইন্ডাস্ট্রি করছে, বাট উৎসটা কিন্তু এটাই। তো একটা চক্র আছে এই উৎসটাকে ডিস্ট্রয় করে দিতে চাচ্ছে। যেমন আগে ধরেন সুতা আসতো আপনার চিটং পোর্ট থেকে, বিগত সরকার আসার পরে সবগুলো ল্যান্ড পোর্ট খুলে দিয়েছে। এখন একটা এলসি যায় 10 টনের, ওরা ডেলিভারি করে 2 টন। 2 টন ডেলিভারিতে কি জীবনের সাস্টেনেবল হবে? ট্রাক ভাড়া আসলে এখানে 2 টন করে করে 5 বার পাঠাচ্ছে, 50 টন চলে আসতেছে। কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই তো। আর ওখানে মনে করেন কাউন্ট, আমরা যেটাকে বলি সুতার থিকনেস, আমি 30 কাউন্টের সুতা কিনলাম, ওরা 100 কাউন্টের সুতা পাঠিয়ে দিল, 80 কাউন্টের সুতা পাঠিয়ে দিল, যেটা অনেক বেশি দামি, যেটা হয়তো আমি করতে পারছি না কারণ ওদের থেকে এভাবে অবৈধ পায়। এটা চেক সাইফুর রহমান সাহেব কিন্তু ল্যান্ড পোর্ট বন্ধ করে দিয়েছিল। আমরা আবেদন জানিয়েছি সরকারের কাছে এটা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা অবজার্ভ করছি সরকার আমাদের জন্য কি করে। গার্মেন্টস তো আসলে গেল, আমাদের একটা সম্ভাবনাময়ী খাত চামড়া খাত। আমরা দেখি আসলে এই খাত নিয়ে জানি না সরকারের কতটুকু মাথা ব্যথা আছে। আসলে ব্যবসায়ীরা এক্ষেত্রে কি করতে পারেন এই খাতটিকে যদি উন্নতি আনতে হয়? চামড়া একটা ভালো একটা সেক্টর, অনেক প্রসপেক্ট আছে, বিশেষ করে এক্সপোর্টে। তবে চামড়ার যে ফ্যাক্টরিগুলো রিলোকেট করার জন্য সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে নতুন ইটিপি করে দিবে, সবাইকে কম্বাইন্ড ইটিপি করে দেবে, সেটা কিন্তু সরকারের মডেলটা সাকসেসফুল হয়নি। তো এখন আপনি ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন না, কমিটমেন্ট দেবেন, আপনি অন্য অন্য কাজে মনোযোগী হবেন, তাহলে তার সেক্টরটা ভালো করবে না। আমি প্রথমেই বলেছি পলিসি হচ্ছে কলমের খোঁচাতে কিন্তু একটা ইন্ডাস্ট্রি অনেক বড় হতে পারে। এই যে আমরা প্লাস্টিকের বোতল এটা ইম্পোর্ট করতে গেলাম 22% ডিউটি, ভ্যাট ডিউটি মিলে। আর আপনি যদি এটা দিয়ে যে ফাইবারটা বানানো হয়, ফাইবারটা কিনে আনলে 0 ডিউটি। তার মানে কি যে ফাইবারটার ইন্ডাস্ট্রিটা সেটা আমার দেশে না বাইরে, কর্মসংস্থানটা বাইরে হলো। এই জন্যই তো এফবিসিসি এর ভয়েস রেজ করতে হবে। এফবিসিসি এর কাজটা কি? এইগুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। তো আমি তো টিপু মুন্সির ওখানে তো অ্যাপ্লাই করেছিলাম এই ইন্ডাস্ট্রির জন্য যে আমাকে ইম্পোর্ট করতে দাও, কারণ এটা আমার র মেটেরিয়াল, এই যে প্লাস্টিকের বোতলটা। উনি বললে একটা কমিটি করে দেবো, তারা বিদেশে যাবে, তারপর ওরা বিদেশ থেকে ফেরত আসবে, তারপর এটা নিয়ে আলোচনা হবে। সে আলোচনা গত 7 বছরও হয় নাই। আমার কাছে তো সব রিটার্ন আলোর মুখ দেখেনি, যার কারণে ম্যানমেড ফাইবারে আমরা পিছিয়ে আছি, কারণ আমাদের পলিসি আমাদের অনুকূলে না। তো এই ভয়েসগুলো আমি রেজ করব। আমি কোনো দল রিপ্রেজেন্ট করব না। আমি ব্যবসায়ী হিসাবে, আমার বাবা ব্যবসায়ী, আমিও ব্যবসায়ীর সন্তান, এবং আমি যথেষ্ট অভিজ্ঞতা রাখি, বিভিন্ন ডাইভার্সিফাইড ক্লেম করি। এবার বাকিটা হবে আমার ভোটারের উপরে, আমার ব্যবসায়ীদের আস্থার উপরে, আর সিচুয়েশনের উপরে। এফবিসিসিআই তো প্রশাসক নিয়োগ হলো, তারা কাজ করছেন বলছেন, তো আপনার কি মনে হয় আসলে সময় মতো নির্বাচনটা হবে কি না? আমি একটা জুম মিটিংয়ে ওনাকে প্রশ্ন করেছি যে ইলেকশন তফসিল কবে পাবো, তো উনি বলছে জানুয়ারির মধ্যে পেয়ে যাবেন। আর ওনার ওয়েবসাইটে আমি যেটা দেখেছি সেখানে বলা আছে সহসা। তো এইসব সহসা এই সেই না বলে আমাদের একটা কংক্রিট ডেট হলে বেটার হয়। তো আমরা আসলে সব কিছু আমাদের দেশের ট্রেন্ডটা কি, একটা কমিটি করে দিলাম, একটা করে দিলাম, মানে দায়িত্বটা এড়ানো। আপনারা বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ, কাম আপ উইথ এ ডেট। আমি যাতে আমার ফ্যামিলি ট্যুর প্ল্যানিং বা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর প্ল্যানিং সব কিছু করতে পারি। আপনার ডেট না জানলে তো আমি কোনো প্ল্যানিংই করতে পারবো না। আমার তো একটা ব্যাংকেও অ্যাপ্রোচ থাকতে হবে ইনভেস্টমেন্ট নিয়ে, তাই না? না, আমরা আশা করছি আসলে নির্দিষ্ট সময়ে এ ধরনের একটি সংগঠনের নির্বাচন আসলে সময় মতো হওয়া উচিত, এবং সবার নির্বাচনের ভিত্তিতেই আসলে একজন নেতৃত্বে আসা উচিত। ব্যবসায়িক যে পরিবেশটি আছে সেটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। একটা সময় কিন্তু বিশ্বব্যাংক সূচক প্রকাশ করতো যে ব্যবসার পরিবেশ আসলে কেমন, কোন কোন ক্ষেত্রে আসলে সমস্যা হচ্ছে, যদিও বিশ্বব্যাংকের এই সূচক এখন আর তারা প্রকাশ করে না নানাবিধ সমস্যার কারণে। সামনে যে ব্যবসায়িক পরিবেশটি আসছে, অর্থাৎ রাজনৈতিক একটি অনিশ্চয়তা এবং বিভিন্ন সংকটের কথা তো বলছেন, কেমন হতে পারে আসলে আগামীর পরিবেশ, এবং পরিবেশটা সুষ্ঠু করতে আসলে কি কি করণীয় আপনার মনে হয়? দেখেন, আমাদের এখন যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে বেকারত্বের হার বাড়বে। আর এই বেকার ছেলেপেলেগুলো যাবে কোথায়? তো ওরা এখন চাঁদাবাজিটাকে একটা ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে, বা একটা কর্মসংস্থানের মতোই করে নিয়েছে। এদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যালোকেট করতে পারবেন না, মানে অ্যাকোমোডেট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটা ডিফিকাল্ট একটা এরিয়া হয়ে থাকবে আপনার জন্য। আপনার
নতুন ইন্ডাস্ট্রি করবেন, সরকার আপনার সহায়ক হবে, এটাই আমাদের কামনা। আপনার যেমন মনে করেন পলিসিতে আবার ফেরত যাচ্ছি, আপনি পাল্প ইম্পোর্ট করবেন কাগজ বানানোর জন্য, পেপার, এটা বাইরে থেকে আনছেন, তারপর এটা বানালেন, অল্প কয়েকটা, বেশি স্টাফ লাগে না, বানিয়ে আবার এটা এক্সপোর্ট করবেন, 10% পাচ্ছেন ইনসেন্টিভ। আমি কিন্তু পেপার করি, এক্সপোর্টও করি, আমি কিন্তু এখন আমার নিজের বিরুদ্ধে বলছি। আর ওয়ারেস পাট পুরোটাই আপনার, বিচি থেকে শুরু করে গাছ, আর এটার যে বর্জ্য সেটা আবার পার্টিকেল বোর্ডে কিন্তু কনভার্ট হচ্ছে, মানে A to Z আপনার। আপনি যখন এক্সপোর্ট করবেন পুরো $100টাই আপনার। এখানে আমরা মনোযোগী হইনি, আমরা এই ব্যবসাটাকে পুরোটাই ইন্ডিয়ার কাছে তুলে দিয়েছি আমাদের পলিসির কারণে। এখনও সরকার কিন্তু এটাতে মনোযোগ নাই। আমি মনে করি কোনোখানে যদি ইনসেন্টিভ দিতে হয় পাট দিয়ে শুরু করা উচিত। সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে এবং ভোক্তাদের স্বার্থে আপনার একটা মন্তব্য জানতে চাই, আসলে আগামীতে এই পরিবেশটা সুষ্ঠু করতে হলে কি করা উচিত নীতি নির্ধারণী পর্যায়ে? আমি মনে করি সরকারের যারা পলিসি মেকার তারা আমাদেরকে অবহেলা না করে আমাদেরকে অনবোর্ড করা উচিত, আমাদেরকে নিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, যাতে আমরা কোনো মিসম্যাচ না হয় এবং আমরা আমাদের সব কিছু সঠিকভাবে তুলে ধরবো। সেটা আপনার যদি নিরপেক্ষ নির্বাচন হয় সেটা আমি মনে করি হওয়ার সুযোগ আছে, আর যদি পলিটিক্যাল নির্বাচন হয় তাহলে আমি মনে করি আবার যে লাউ সেই কদুই হবে। আমরা আশা করছি খুব সুষ্ঠু একটি নির্বাচন হবে বিসিসি এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের। আপনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আবারও।